As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and laughing. কুক ফোর্সফুলি টেকে শুয়ে দেন বেডের উপর। তারপর ধীরে ধীরে ওর কাছে আস্তে আস্তে বলেন, বেবি, পুরো 2টা দিন তুমি আমার কাছে ছিলে না, তো তুমি কি আমাকে মিস করেছো? এটা শুনেই তেইয়ং বলেন, আপনি এটা কি বলছেন? আমি আপনাকে কেন মিস করব? আপনি আমাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলেন কিম মেনশন থেকে। জিউন মেনশনে আপনি আমাকে জোর করে রেখেছিলেন, তো আমি কেন আপনাকে মিস করতে যাব? এটা শুনে জংকুকের মুখের রং একদমই পরিবর্তন হয়ে যায় আর ও রাগে গজগজ করতে করতে বলে, তো আমার সোনা পাখি আমাকে মিস করেনি, আমি শুধু তাকে মিস করেছি। সো ব্যাড, ইটস এ ব্যাড থিং। কিভাবে হতে পারে এটা? আমার সোনা পাখি আমাকে মিস করেনি। তোমাকে একটা পানিশমেন্ট দেওয়া দরকার, তাই না? এটা শুনে তেইয়ং অনেক ঘাবড়ে যায় আর বলে, আপনি কি বলছেন? আপনি আমাকে কেন পানিশ করবেন? আর আপনি তো ভালো করেই জানেন আমি এখন খুবই ব্যথায় আছি, ওই দিনের ব্যথা আমি এখনও সামলাতে পারিনি। এটা শুনে জংকুক হাসে, তারপর অনেক বেশি ঘৃণিত চোখে তেয়ংয়ের বডির দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে তেয়ং নিজের কাপড় ঠিক করতে থাকে। কিন্তু তখনই এসে জংকুক তার সবগুলো কাপড় খুলে ফেলে আর তার বডির উপর চলে আসে। আর অলরেডি তেয়ংয়ের হাত যে বাঁধা ছিল, এই কারণে তেয়ং কিছুই করতে পারে না। তেয়ং চিৎকার করতে থাকে আর চিৎকার জংকুকের কানেই ঢুকে না। মনে হচ্ছিল এটা ওর জন্য একটা খুব সুন্দর বাক্য, যেটা ও অনেক বেশি এনজয় করছে আর ও অনেক বেশি এনজয় করছিল। তখনই এটা দেখে তে হাত জোর করে বলে, এটা আপনি করবেন না প্লিজ, আমি দ্বিতীয়বার আর আপনার হাতে এসব হতে চাই না। এটা শুনেই জংকুক হাসে আর বলে, যেহেতু তুমি আমার অ্যাটেনশন গ্র্যাব করেই নিয়েছো, এখন থেকে তুমি সারাটা জীবন আমার কাছে থাকবে, আমার দাসী হয়ে, আর আমার বেডে থাকবে। এটা শুনে তেম শক্ত হয়ে যায়। কিন্তু তখনই জংকুকের বিগ বানি তের ভিতরে চলে যায়। তের কিটেন যখন এমনি খুব বেশি ব্যথায় ছিল, এর কারণে আরও বেশি কুকিয়ে ওঠে আর জংকুক থার্স করতে থাকে, যার কারণে কিছুক্ষণের মধ্যেই তের গান অন্যরকম সুর ধরে আর ওই সুর শুনে জংকুক আরও বেশি নাচতে থাকে। আর ওরা দুইজন এই নাচা গানার মধ্যে অনেকটা টাইম পার করে দেন। কিছুক্ষণ পরেই তেয়ং একটু অভ্যস্ত হয়ে যায় আর এটাকে এনজয় করতে থাকে। জংকুকও এটাকে এনজয় করতে থাকে। ও তো পারলে যে তেয়ংকে একটা চকলেটের মতো খেয়ে নিত, যেটা দেখে তেয়ং অনেক বেশি আজবভাবে তেয়ং জংকুকের দিকে তাকিয়ে থাকে। আর এমন একটা সুন্দর মুহূর্তেও জংকুক তেয়ংয়ের মুখে হাত বুলিয়ে দিচ্ছিল, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, যেটা দেখে এবার তেয়ংয়ের খুব ভালো লাগে, যেটা একদমই প্রথমবার হয়নি। আর জংকুক খুব নরম কিংবা খুব রাফ কিন্তু একটু জেন্টাল, যেটার কারণে তেয়ং ব্যথাও পাচ্ছিল না, আবার ওর খুব আরামও ফিল হচ্ছিল। যদিও তেয়ং এটার জন্য মেন্টালি রাজি ছিল না, কিন্তু তারপরেও জানি না কেন ওর এটা অনেক ভালো লাগে। আর এইভাবেই ওরা রাতটা পার করে দেন। সকালবেলায় যখন তেয়ং নিজের চোখ খুলে তখন দেখতে পায় ও জংকুকের বুকে, যে একদম আজ জংকুককে সামনে থেকে দেখতে পায়। ওর ট্যাটু করা হাত, ওর বড় বড় আইল্যাশগুলো, তার উপর থেকে একটা ছেলে হয়েও ওর ফেস খুব ক্লিন, মসৃণ আর খুব সুন্দর দেখতে। গালে একটা কাটা দাগও আছে, যেটা দেখে তেয়ং না চাইতো ওর হাতটা ওই কাটা দাগের উপর চলে যায় আর ধীরে ধীরে ওটাকে খুব সুন্দরভাবে আলতো হাতে ছুঁয়ে দিতে থাকে। আর তখনই জংকুক বলে, ওইখানে হাত দিয়ে না ছুঁয়ে একটা চুমুও তো দিতে পারো। এটা শুনে তেয়ং তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেয় আরও একটু ভয় পেয়ে দূরে সরে যায়, কিন্তু জংকুক ওকে দূরে যেতেই দেয় না, খুব টাইটলি ওকে কাছে টেনে নেয়। তারপর ওর গালে চুমু দেয়, ওর মুখে চুমু দেয়, তারপর হেসে বলে, তুমি খুব কিউট জান, তোমাকে এইভাবেই আমি আমার কাছে রাখতে চাই। আর এটা বলে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এইভাবে আরেকটু সময় কেটে যায়। তারপর ফ্রেশ হয়ে খানা খেয়ে নেয় আর জংকুকও নিজের স্টাডি রুমে কাজ করতে থাকে। তখনই জংকুকের কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, যেটার প্রত্যাশা অলরেডি জংকুক করেই নিয়েছিল। তখনই দ্বিতীয় সাইড থেকে জেকে বলে, খুব খারাপ করেছিস জংকুক, তুই এটা আমার পাখিকে আমার থেকে নেওয়ার এত বড় সাহস তোর কী করে হলো? ওইটা আমার বেবি গার্ল, আর আমি কখনোই তোকে দেব না। এটা শুনে জংকুক হাসে আর বলে, তোর বেবি গার্ল, কিন্তু ও তো আমার প্রাণ পাখি, তুই কি জানিস
আমি অলরেডি ওকে 2বার ক্লেম করে নিয়েছি। অন্য জিনিস ছুঁতে তো ওর ঘৃণা লাগে না? ওটা তো আমার আমার আর অন্যের জিনিস, আমি ইউজড জিনিস তুই ইউজ করবি? লজ্জা লাগে না তোর? তুই না এত বড় একটা বিজনেসম্যান, তো চলে যা, ভালো একটা রাশিয়ান পাবি, পিঙ্ক, তো ওইটা নিয়ে থাকিস। এটা শুনে জঙ্কুকের কথা শুনে জেকের মাথা গরম হয়ে যায় আর ও বলে, শাট আপ, তোর এই ফালতু কথা বন্ধ কর, আর আমার থেকে আর ছুঁয়েও দেখবি না, কারণ তে শুধু আমার। তখনই জঙ্কুক বলে, তে শুধু তোর না, তে শুধু আমার, আর সারা জীবন আমার কাছেই থাকবে, যা পারিস করে নিস। এটা বলে কল কেটে দেয়। জেকে এদিকে অনেক বেশি রেগে যায়। তের বাবা ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কারো কথাই শোনে না। তখনই স্টাডি রুমে জেকে জঙ্কুকের আন্ট চলে আসে আর বলে, জঙ্কুক, তুমি ওকে নিয়ে একটু বেশি করছো না? তোমরা দুজন রেস্ট করো না, কারণ অলরেডি তোমার মতো ক্ষমতা বানো জেকে, তো তুমি ওর সাথে পাঙ্গা নিও না। যতদিন ইউজ করার দরকার হয় মেয়েটাকে, অতদিন ইউজ করে ওকে রিটার্ন করে দাও। এটা শুনে জঙ্কুক হাতে যে কলমটা ছিল কাজ করা বন্ধ করে দেন। তারপর খাতার দিকে তাকিয়ে বলে, আন্ট, ও কোনো জামা কাপড় না যে ওকে ইউজ করে রিটার্ন করে দেব। আর হ্যাঁ, ও শুধু আমার, আমি ওকে ভালোবাসি আর না বাসি ও আমার কাছে থাকবে। ও আমার অবসেশনে পরিবর্তন হয়েছে, ভালো না বাসলেও ও শুধু আমার হবে। ওর গায়ে আমি অন্য কারো ছোঁয়াও লাগতে দেব না, দরকার পড়লে আমার না হলে আমি ওকে পুড়িয়ে ফেলবো, তারপর অন্য কারো টাচ ওর শরীরে পড়বে না। এটা শুনেই যে আন্ট আছে সে বলে, তুই একটু বেশি পাগলামি করছিস জঙ্কুক, এরকমটা করিস না। দেখিস পরবর্তীতে এমনও হতে পারে যে এই বিষয়টার কারণে তোর কিংয়ের পথ থেকে নজর সরে যাবে, আর এটার ফায়দা অন্য কেউ লুটে নেবে, আর আমি চাই না এটা কখনোই হোক। এটা শুনে জঙ্কুক বলে, কিংয়ের গদিও আমার হবে আর জনগণও, তুমি টেনশন করো না। এটা বলেই জঙ্কুক ওইখান থেকে চলে যায়, যেটা দেখে আন্ট খুব বেশি টেনশনে পড়ে যায়, আর উনিও নিজের মনে মনে কিছু শখ কষতে থাকেন। বিপরীত দিকে তে রুমে বসা ছিল আর ও ভাবছিল যে জঙ্কুক এখনই চলে আসবে, আবার না এসে ওর উপরে ঝাপটে পড়ে। তখনই এটা ভাবতে ভাবতেই জঙ্কুক রুমে চলে আসে। তে তাড়াতাড়ি বেড থেকে উঠে যায়, যেন জঙ্কুক এসে ওকে নিয়ে বেডে শুয়ে পড়তে না পারে। ইউ নো না আমি কি মিন করছি? এটা দেখে জঙ্কুক হাসে, তারপর বলে, তুমি এভাবে ভয় কেন পাচ্ছ? তোমার কি মনে হয় আমি এসেই সারাক্ষণ বেডে তোমাকে রাখবো? না, আমি এতটাও খারাপ না, চলো যাই। এটা শুনে তুই শক্ট হয়ে যান আর বলে, কোথায় যাব আমরা? তখনই জঙ্কুক বলে, মার্কেটে। তুমি এইভাবেই এক কাপড়ে থাকবে নাকি? এটা শুনে তে বলে, তাহলে গতবারের মতো আমার জন্য কাপড় আনিয়ে দেন, তাহলে তো হয়। এটা শুনে জঙ্কুক বলে, না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তোমার যেটা পছন্দ তুমি সেটা কিনে নেবে। এটা শুনেই তে মনে মনে ছক ফাঁদে যে ও এখন বাইরে গেলে পালাবে। তখনই জঙ্কুক বলে, পালানোর কথা চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দাও, কারণ তোমাকে আমি এখান থেকে পালাতে দেব না। এটা বলতে বলতে ওর হেয়ারগুলো ব্রাশ করতে থাকে। আর তখনই ইয়ংয়ের কল আসে। ইয়ঙ্গি বলে, এখন লিসা পুরোপুরি সুস্থ আছে, এখন থেকে ও আবার ডিউটি জয়েন করতে পারবে। এটা শুনে জঙ্কুক হ্যাঁ বলে দেয়, আর ওরা তিনজনই চলে আসে মার্কেটে। তখনই তে দেখতে পায় লিসা বারবার জঙ্কুকের পায়ে পায়ে হাঁটার চেষ্টা করছিল, সাইডে, ওর পাশে বা ওর আশেপাশে থাকার। এটা দেখে ও অনেক বেশি শকড হয়ে যায়, আর ও ভাবে যে ও কি করছে আর বারবার কেন ওর কাছে আসছে। এটা দেখে ও অনেক বেশি শকড হয়ে যায় আর বলে যে এই মেয়ে সবসময় জঙ্কুকের আশেপাশে কেন ঘুরে। জানি না কেন তেয়ং মনে মনে এটা নিয়ে একটু জেলাস ফিল করছিল, কিন্তু যখন জঙ্কুক বেশি অ্যাটেনশন থেকে দিচ্ছিল লিসার একটু খারাপ লাগছিল, কিন্তু লিসা জানতো এটাই হওয়ার ছিল। তখনই যখন শোরুমের ভিতর চলে যায় তেয়ং পালানোর চেষ্টা করছিল, কিন্তু আশেপাশে এতগুলো গার্ডসের কারণেও পালাতে পারেনি। তখন জঙ্কুক কিছু ড্রেস তের হাতে দিয়ে দেন আর এগুলো পরতে বলে, যেটার কারণে তেয়ং সবকটা পরে আসে। তেয়ংয়েরও খুব ভালো লাগে ড্রেসগুলো, কারণ জঙ্কুকের চয়েসটা খুব ভালো ছিল। তখনই তে মনে মনে বলে, এটা অনেক রুড হলো, খারাপ হলো, ওর চয়েস ভালো আছে, একদম হাজব্যান্ড মেটেরিয়াল, ও জানে কোনটা পরলে ভালো লাগবে। আর এটা বলেই ও অনেক বেশি মনে মনে খুশি হয়ে যায়। লিসাও কিছু কাপড় নিতে বলে দেয় জঙ্কুক, আর ওরা সবাই শপিং করে বাসা চলে আসে। যখন বাসা চলে আসে তখন দেখে রুমটা একদম অন্ধকার। এটা দেখে
তেয়ং শক্ট হয়ে যায়। তখনই লাইটটা জ্বলে ওঠে আর সব জায়গায় অনেক বেশি আলো ছড়াছড়ি হয়ে যায়। এটা দেখে জুংকুক আর তেয়ং দুজনেই হাসে, কিন্তু তেয়ং একটু শক ছিল, অবশ্য কনফিউজড ছিল যে সবাই কিভাবে জানলো আজকে ওর বার্থডে। আর ও অনেক কনফিউশনের সাথে সাথে খুশি হয়ে যায়। জুংকুক তো শুধু তেয়ের দিকেই দেখছিল, ও কতটা খুশি আজকে ওর 18 বছরে পা দিল ও। আর এটা দেখেই ও অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই তেয়ং বলে, আপনারা কিভাবে জানলেন যে আজকে আমার জন্মদিন? এটা শুনেই জুংকুক হাসে, কিচ্ছু বলে না, কিন্তু ওর লুচ্চা মার্কা হাসি দেখা তেয়ং অন্য কিছুই ভেবে নেয়। অ্যান্ড দেন ওরা দুজনেই চলে যায় ওখানে, কোনো বেশি গ্যাদারিং ছাড়াই কেকটা কাট করে সবাই একসাথে খায়। আর সার্ভেন্টগুলা দেখে অনেক বেশি ওর সাথে কথা বলার চেষ্টা করে, ওকে গিফট দেওয়ার চেষ্টা করে, যেটা দেখে জুংকুক নিজেও হাসে। ওর ভালো লাগছিল যখন তে হাসছিল, জানি না কেন এত বছর পর ওর মুখে হাসি ফুটেছে। যখন ওর মার কাছে থাকতো তখন এইভাবে হাসতো, ওর ভালো লাগতো, কিন্তু মায়ের মৃত্যুর পর ও কখনোই এইভাবে হাসেনি। ওর অ্যাডপ্টেড মা যে ওকে অ্যাডপ্ট করেছিল, কারণ ওরও তো ছোটবেলা থেকে মা বাবা ছিল না। তো এখন তের মুখে হাসি দেখে ওর নিজেরও খুব ভালো লাগছে, ও নিজেও একটু হাসে। তারপর তেকে নিয়ে উপরে যেতে চায়, আর তখনই তে বলে, আমি এখন উপরে যাব না, আমি এখন আর আপনাকে হ্যান্ডেল করব না। প্রতি রাতে কেন এত বেশি কেন আপনার লাগে? এটা শুনে খুব শক্ত হয়ে যায়। এলিসা লজ্জা পেয়ে ওইখান থেকে চলে যায়, কিন্তু ওর একটু খারাপ লাগে। সার্ভেন্টগুলোও হাসতে হাসতে চলে যায়, আর তেও বুঝতে পারে ও কী করেছে, এই কারণে ও জিহ্বায় কামড় দিয়ে বসে। তখনই জুংকুক বলে, আমার অনেক লাগে, বাস তুমি একটু অসুস্থতায় ছেড়ে দিচ্ছি, যখন তুমি সুস্থ হয়ে উঠবে তখন দিনের বেলাও 10-12 বার লাগবে, সেটা তুমি নিজেও বুঝতে পারবে, চলো এখন রুমে। আর এটা বলে ওকে টানে হেসড়ে নিয়ে যায়। সো গাইস, আজকের জন্য এতটুকুই। আমি জানি পার্টটা অনেক ছোট ছিল, তবে আমি ব্যস্ততার কারণে এর থেকে বড় পার্ট দিতে পারিনি। আর আমি ভেবেছিলাম এই স্টোরিটা আমি 4 দিন পর কন্টিনিউ করব, কিন্তু যেহেতু তোমরা এই স্টোরিটাকে অনেক ভালোবাসো, এই জন্য মধ্যে একটা পার্ট বানিয়ে দিলাম, কিন্তু এটার আগামী পার্ট 4 দিন পরেই আসবে। আমি ট্রাই করবো আগে দিতে, যদি দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে 4 দিন পরেই আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি বাঙালি হলেও না আমার হিন্দিতে কন্টেন্ট বানানোর অভ্যাস, এই জন্য আমি বাংলাটাও খুব ভালোভাবে বলতে পারি না গোছায়া, যেভাবে নর্মালি স্টোরি মানুষ বলে। আমি হিন্দিটা অনেক ভালো বলতে পারি, কারণ ওইটাই আমি গত 1.5 বছর যাবত কন্টেন্ট বানাই, কিন্তু এটা যেহেতু বলতে পারি না একটু সমস্যা হয়, এই জন্য মাঝে মাঝে অনেক নার্ভাস হয়ে যাই। এটা আমার নিজের ভাষা, তারপরও যাই হোক, আশা করি খুব তাড়াতাড়ি অভ্যাস হয়ে যাবে। আর তোমরা দোয়া করো আমার জন্য। বাই বাই, টেক কেয়ার।